10 বছর আগে রাজধানীর আদাবরে শিশু সামিউল আজিম ওয়াফিকে হত্যার দায়ে মা এশা ও তার প্রেমিক বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। জামিন নিয়ে 2 আসামি পলাতক রয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুকুজ্জামান। রাজধানীর আদাবরে নবোদয় হাউজিংয়ে 2010 সালে 5 বছর বয়সী শিশু সামিউল আজিম ওয়াফিকে হত্যা করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে দেখা যায়, ওই বছরের 23 জুন মা আয়েশা ওরফে এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলে শিশু সামিউল। সে বাবাকে ঘটনাটি জানানোর কথা বললে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাক্কু ও এশা। মরদেহ ফ্রিজে রেখে দেয়া হয়। পরদিন তার বস্তাবন্দি মরদেহ বাসার কাছে রাস্তা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেন। 2012 সালে শিশুটির মা এশা ও বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালেই 2015 সালে মারা যান বাদী ও শিশুটির বাবা কে আর আজম। গত 23 নভেম্বর এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। দুপুরে রায়ে 2 আসামিকেই মৃত্যুদণ্ড দেয় বিশেষ জজ আদালত। রায়ে আদালত বলেছেন যে অনৈতিক কাজ তারা করেছেন, এর জন্য যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য। উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তিটা প্রয়োজন। মামলার 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। শুরু থেকে জামিনে ছিলেন শিশুটির মা এশা, আর আসামি বাক্কু হাইকোর্ট থেকে জামিন পান। অভিযোগ গঠনের পর থেকে তারা পলাতক। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য বলেছে এবং সেটা সাজা পরোয়ানা জারি করা হয়েছে তার গ্রামের ঠিকানায়, বর্তমান ঠিকানায়। হয়তো আমরা আশা করব যে অচিরেই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এ মামলায় দণ্ডপ্রাপ্ত 2 আসামিকেই 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাকেটের তার বাঁধানোর কথা বলে অপহরণ করে মিরপুরে মামাতো ভাইকে হত্যা করেছে ফুফাতো ভাই নূর আলম প্রলয়। অপহরণের পর 5 লাখ টাকা চাঁদা দাবি করে সে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রলয় জানিয়েছে মুক্তিপণ চাওয়ার আগেই হত্যা করা হয় 11 বছরের সাইমুমকে। আটক 4 জনের সবাই হত্যার কথা স্বীকার করেছে। সন্তানহারা মায়ের কান্না, অশ্রুসিক্ত চোখ যেন খুঁজে ফিরছে নারী ছেঁড়া ধন। ছোট্ট সাইমুমের শত আবদার আর স্বপ্নগুলো আজ শুধুই স্মৃতি, যার শুরুটা 17 ডিসেম্বর মিরপুর থেকে সাইমুম নিখোঁজের পর। মুক্তিপণের দাবিতে আসে ফোন কল। নিখোঁজের তৃতীয় দিন 19 ডিসেম্বর সকাল 9টার দিকে শাহালি মার্কেটের 13 তলা থেকে সাইমুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জন্মের 2 বছর পর সাইমুমের বাবা আনোয়ার হোসেন মারা যান। এরপর মা রূপা বেগম দেশে ফিরে বিয়ে করেন। সাইমুমের সৎ চাচা রনির সঙ্গে তার মায়ের বাড়ি ও সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, মাঝে মধ্যে হুমকি দিতেন রনি। পরিবারের অভিযোগ, সম্পত্তির লোভেই সাইমুমকে হত্যা করা হয়েছে। ওর ফ্যামিলির সবাই যেন, চাচারা ফুপুরা সবাই জানে যে ওকে একটা অংশ দেওয়া হবে। ওকে কোনোদিন বঞ্চিত করার কোনো চিন্তাধারা আমাদের নাই। সম্পত্তির জন্য হইতে পারে, আবার অনেক সময় মনের ভিতরে খায়েশ থাকে না যে তোরে কিছু করব না, কিন্তু তোর বাচ্চাটারে করব। প্রলয়ের মুখের স্টেটমেন্ট, ইসুবের মুখের স্টেটমেন্ট যে আমাদেরকে রনি ভাই 3 মাস ধরে ইয়াবা খাওয়ায়, টাকা দেয়। টাকা দিয়া রনি ভাই বইলা দিছে সানমুন্ডে নিয়ে আসতে। পরে রনির 13 তলায় নিয়ে গেছে, উপরে নিয়ে আমার বাচ্চাটারে মাইরা ফেলাইছে। পুলিশ জানায়, মুক্তিপণ দাবির আগেই হত্যা করা হয় শিশু সাইমুমকে। মামলার 5 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাইমুমের ফুফাতো ভাই ও তার 3 বন্ধু রয়েছে। আর এই হত্যার মূল অভিযুক্ত সাইমুমের চাচা রনি এখনো পলাতক। একে একে আমরা 4 জন আসামিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা তখনও স্বীকার করে না যে বাচ্চাটাকে তারা মেরে ফেলছে। লাস্টলি কালকে সকালবেলা যখন তারা বলল যে হ্যাঁ, তারা ঘটনার দিন তারা আসলে বাচ্চাটাকে নিয়ে 6:30-এর মধ্যে হত্যা করছে। হত্যা করার পর তাদের মাথায় আসছে টাকা চাওয়ার বিষয়টা, তখন থেকে তারা টাকা চাচ্ছে। হত্যার পর কেন মুক্তিপণ চাওয়া হলো আর কি ছিল হত্যার মূল কারণ তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত তদন্ত করলে আসলে এর মোটিভ কি ছিল, আরও কেউ জড়িত আছে কি না, সব কিছু পরবর্তী খোলাসা হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম এবং ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা। শুরুতেই চলে যাচ্ছি মিতি সানজানার কাছে। তার আগে আপনাদের দুজনকে স্বাগত জানাতে চাই। মিতি সানজানা, যেটি জানতে চাই যে শিশু নির্যাতন, অপহরণ, হত্যা এ ধরনের অপরাধ বাড়ছে কিনা? বেড়ে যাচ্ছে আসলে এই শিশু নির্যাতনের অপরাধগুলো। আমরা আসলে মূলত সবসময় দেখি যে দুর্বল যারা, তাদের উপরে কিন্তু অত্যাচার সবসময় বেশি। বাংলাদেশে আপনি দেখবেন যে এত কঠিন কঠিন আইন থাকা সত্ত্বেও এই অপরাধগুলো দিনকে দিন আসলে বেড়েই যাচ্ছে। এবং শিশু নির্যাতন তো এর মধ্যে দেখুন, মানে রেপ নিয়ে এত কঠিন আইন হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুদণ্ডের মতো শাস্তিগুলো দেয়া হচ্ছে, সাজা পাচ্ছে এবং সেগুলো কার্যকর হচ্ছে অনেক ক্ষেত্রে। তারপরেও কিন্তু কি বলে মনে করছেন মিতি সানজানা? এখানে তো আসলে মূল্যবোধের অবক্ষয় একটি বিষয় থাকে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পারিবারিক নির্যাতনের জের হিসেবে এবং অন্যান্য বিষয় যেমন থাকে বিভিন্ন পারিবারিক কলহের জের হিসেবে সবসময় কিন্তু ভিক্টিমাইজ হয় শিশুরা। ধরেন গ্রামাঞ্চলে দেখা যায় যে জমি জমা রিলেটেড ব্যাপারে, একটু আগে আমরা আজকে যেই আলোচিত ঘটনার একটি রায় হয়েছে যেখানে একটি শিশু তিনি উইটনেস করেছেন একটি অনৈতিক ঘটনা, যার ফলে কিন্তু শিশুটির মা নিজেই আসলে তার যে আপনার প্রেমিক তার সাথে একসাথে যোগ সাজস করে অত্যন্ত ঠান্ডা মাথায় আসলে শিশুটিকে হত্যা করে। তো এইখানে আসলে কারণ মূলত আসলে সবসময় পারিবারিক মূল্যবোধের অভাব এবং ডেফিনেটলি এখানে কিন্তু সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় দিনকে দিন ঘটছে, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং অনেক ক্ষেত্রে বিচার ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতার কথার বিষয়টি কিন্তু রয়ে গেছে। যেমন 2010 সালের ঘটনা, এতদিন পরে এসে আসলে এই বিচার কার্যগুলো, এই যে বিচারিক আদালতের রায়টি হলো, এরপরে এটি আসলে অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সে হাইকোর্টে যাবে। হাইকোর্টে সেখানেও আপনার যদি অনুমোদন হয় সেখানে অ্যাপিল করার সুযোগ রয়েছে এবং রিভিউ এর সুযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার একটি সুযোগ রয়ে গেছে। কাজে এটি অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার। ডেথ রেফারেন্সের যে 2013-12 সালের মামলাগুলো, এখনো অনেক মামলা নিষ্পত্তি হয়নি কারণ মাত্র 3টি বেঞ্চ রয়েছে যারা এই ডেথ রেফারেন্সের শুনানি হয়, মাত্র 3টি বেঞ্চ শুনতে পারে এই মামলাগুলো এবং পেপার। যে এসব অপরাধের বিচার দ্রুত হচ্ছে না বলেই বারবার এসব ঘটনা ঘটছে। অ্যাবসলিউটলি তাই, এবং সেই সাথে অবশ্যই পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় এখানে একটি বড় এবং অন্যতম কারণ। কারণ ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষ রাষ্ট্রের কাছে আসে, আইনের কাছে আসে, বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে আসে, কিন্তু সমাজে যখন সঠিক শিক্ষা দেওয়া হয় না তখন কিন্তু এখানে অপরাধগুলো অনেক বেড়ে যায় এবং প্রিভেনশনটাই আমার কাছে মনে হয় কিওর করার চেয়ে বেটার। সো এখানে প্রিভেনশনটা খুব জরুরি বলে মনে করি। এই যে বিচারগুলো দীর্ঘায়িত হয়, এর কি কারণ আসলে? এখানে প্রথমত কারণ তো একটি বিচারিক প্রক্রিয়ার সাথে অনেক কিছু জড়িত থাকে। এখানে সাক্ষীর বিষয় থাকে, অনেক ক্ষেত্রে আপনার সাক্ষ্য প্রমাণ প্রপারলি থাকে না, দুর্বল হয়ে যায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা রয়েছেন অনেক ক্ষেত্রে তাদের গাফিলতি থাকে এবং তারা প্রতিপক্ষ যারা থাকে তারা অনেক সময় পেশি শক্তির বলে এবং নানাভাবে তারা চাপ প্রয়োগ করে থাকেন। যেহেতু দুর্বল দেখেই তাদের উপরে কিন্তু এই ধরনের অপরাধগুলো ঘটে এবং তাদেরকে কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়েই আসলে তাদেরকে আবার চাপ প্রয়োগ করা হয় যাতে তারা মামলাগুলো থেকে সরে দাঁড়ায়। এবং সেই সাথে সাথে আমি যেটা বলছিলাম যে একটি দীর্ঘসূত্রিতার ব্যাপার আসলে রয়েই যায় এখানে। যেটা যদি এখন ধরেন এই যে মৃত্যুদণ্ড বিচারিক আদালতে হলো, কিন্তু ডেথ রেফারেন্সের জন্য এই যে যাবে এখন হাইকোর্টে অনুমোদনের জন্য, সেখানে কিন্তু আপনার অনেক একটি দীর্ঘসূত্রিতা সময় লেগে যাবে। কিছু কিছু কেস আছে যেগুলোকে আসলে প্রায়োরিটি দিয়ে সামনে আনা যায় এবং আগে আনা হয়, কিন্তু প্রত্যেকটি মামলা এখন ধরেন প্রত্যেকটি জীবনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি জীবনেরই সমান গুরুত্ব এবং প্রত্যেকটি পরিবারেরই কিন্তু ক্ষতির পরিমাণ একই সমান। তো এখন দেখা যাচ্ছে যেগুলো খুবই চাঞ্চল্যকর, সর্বোচ্চ আলোচিত হয়ে থাকে, সেই বিষয়গুলো হয়তো বা প্রায়োরিটি পেয়ে সেগুলো সামনে এগিয়ে আসে, কিন্তু যে মামলাগুলো হয়তো মিডিয়াতে আলোচিত হয় না বা সেইভাবে করে চাঞ্চল্যকর না মামলাগুলো, সেগুলো কিন্তু একেবারে দেখা যায় যে সেগুলো ক্ষেত্রে আরো দীর্ঘসূত্রিতা থেকে যায়, কখনোই সেগুলো প্রায়োরিটি বেসিসে সামনে আসে না। তো এই ক্ষেত্রে আসলে ওই যে বেঞ্চের সংখ্যা বাড়ানো খুবই প্রয়োজন। যে ডেথ রেফারেন্সের জন্য মাত্র 3টি বেঞ্চ রয়েছে, এখানে বেঞ্চের সংখ্যা বাড়ানো প্রয়োজন এবং এখানে কিন্তু সেই সাথে সাথে আরো যারা আপনার এইসব বিষয়ে যারা এক্সপার্ট আইনজীবী আছে তাদেরকেও কিন্তু তাদের মাধ্যমে কিন্তু তাদেরকে বিচারক হিসাবে নিয়োগ দিয়েও কিন্তু
আপনার এই নতুন করে নতুন বেঞ্চগুলো ক্রিয়েট করে দ্রুত কিন্তু এই মামলাগুলো নিষ্পত্তি যদি না, আপনি আমাদের সাথেই থাকুন। এবার লালবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি তাজুল ইসলাম। মিতি সানজানাও বলছিলেন যে শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, কি কারণ বলে মনে করছেন আপনি? হ্যাঁ, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, কিন্তু যে ঘটনাটা আজকে আমরা শুনতেছি সেটার কিন্তু তো ভিন্ন রকমের মাত্রা আছে। নিজের সন্তানকে নিজের লোভের কারণে, নিজের লালসার কারণে হত্যা করা, এটা কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ের মানসিকতা নয়। আমরা পশু থেকে মানুষ হয়েছি অনেক মানবীয় গুণাবলী, মূল্যবোধ এবং বিবেক অর্জন করে। হ্যাঁ, আমরা নিজেদের লোভ, লালসা, স্বার্থপরতাকে বাদ দিয়ে মানুষের পরহিতে কাজ করি, অন্যদের দুর্দশায় পাশে গিয়ে দাঁড়াই। এটি হচ্ছে মানবিক মূল্যবোধের একটা, বিবেকের একটা পরিচয়। কিন্তু কারো কারো বিবেক এবং মূল্যবোধ এত নিম্নস্তর থাকে যে তারা নিজ স্বার্থে, লালসার কারণে ওই অন্যের জন্য স্যাক্রিফাইস করবে, তারা তা করতে পারে না। হ্যাঁ, কিন্তু তারপরেও সেই ধরনের লোকেরাও কিন্তু পরিবারের নিজেদের লোকদের জন্য হলেও স্বার্থ ত্যাগ করে। আর তার চেয়েও নিম্ন স্তরে আরো যদি মূল্যবোধ কমে যায়, আরো যদি তারা নিম্ন স্তরে হয়ে থাকে, তাহলে কিন্তু তারা পরিবারের লোকদের স্বার্থের জন্য, নিজের লোভের কাছে, নিজের লালসার কারণে পরিবারের লোকদের স্বার্থকেও বিসর্জন তারা দিতে পারে। এসো নিম্ন স্তরে যদি কেউ চলে যায়, মূল্যবোধ যদি একেবারে অবক্ষয়ের মধ্যে চলে যায়, তখন নিজ সন্তানের জন্য যে মানুষ, একজন মা কিন্তু পৃথিবীর সব কিছুর বিনিময়ে তার সন্তানকে আগলে রাখতে চায়, কোনোভাবেই সে তাকে বিপন্ন করতে দেয় না। কিন্তু কোন কোন স্তরে, এমন নিম্ন স্তরে আমাদের মূল্যবোধের অবক্ষয় হতে পারে যে তখন সে যে তার লোভ, লালসা তার এমন ভাবে তাকে অন্ধ করে ফেলে, সাময়িক আনন্দ বশবর্তী হয়ে তারা এত উন্মত্ত হয়ে যেতে পারে যে তারা এই যে মানুষ, যে তাদের যে বন্ধন, সন্তানের সঙ্গে যে বন্ধন, পেছনে যে সামাজিক ও পারিবারিক কারণ কতটা প্রভাবক হিসেবে কাজ করে, কোন কোন নিয়ামকগুলো আসলে দায়ী? এটাতে আমি বলতেছি, হ্যাঁ, এই যে পরকীয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে, এক নম্বর হচ্ছে যে সমাজের ভিতরে আমরা আসলে নারী পুরুষের যে মুক্তভাবে চলা, তাদেরকে যে মানে স্বাধীনভাবে মেলামেশা করার সুযোগটা আমরা কম দিতে পারি। যেখানে আসলে রেস্ট্রিকশন থাকে, যেখানে বাধা থাকে, সেখানে কিন্তু এই যে গোপনীয় ব্যাপারগুলি অনেক বেশি হয়ে থাকে। আর বিশেষ করে পারিবারিক সম্পর্কের ভিতরে যদি হানি হয় বা সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলেও কিন্তু তৃতীয় ব্যক্তি হিসাবে অন্য কেউ এখানে প্রবেশ করতে পারে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, পারিবারিক মূল্যবোধ যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, ধর্মীয় অনুশাসন যদি কমে গিয়ে থাকে, আর আমি যেটা বললাম ওই যে নিম্ন স্তরের যদি মানে বিবেক হয়ে থাকে, তখন কিন্তু ওই তাৎক্ষণিক লোভ, লালসা তাদেরকে এমন ভাবে পেয়ে বসে যে তখন তার খুব নিকট জনেরও যে স্বার্থ, সেগুলিকে তারা উপেক্ষা করে যায় এবং সে তার নিজে, তারা কি করছে আসলে, তার এই অনৈতিক কাজ দেখে ফেলার কারণে সে নিজেকে রক্ষার চেষ্টা করতেছে, নিজের সম্মান রাখার চেষ্টা করতেছে, সমাজে আইনের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে সম্মান রক্ষা করতেছে। এটার কারণে আপনি আমাদের সাথেই থাকুন। আবার একটু যেতে চাই মিতি সানজানার কাছে। মিতি সানজানা, আমরা জানি যে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে 54টি। এসব ট্রাইব্যুনালে 180 দিনের মধ্যে বিচারের সময়সীমা বাধা থাকে, কিন্তু সেটি ঘটছে না। এর কারণ কি? জি, যেটি আসলে বলছিলাম, যেটা তো একটা পুরোটা একটার সাথে আরেকটি জড়িত, এর সাথে অনেক কিছু ব্যাপারগুলো নিয়ামক, আপনি যেটি বলছিলেন যে একটির সাথে অন্য আরেকটি ব্যাপার জড়িত। অনেক সময় কিন্তু চাইলেও আসলে সম্ভব হয় না। যেটা আমি বলছিলাম যে নারী এবং শিশুদের প্রতি যে অপরাধগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ক্লোজ ডোর অফেন্স হয়ে থাকে। এগুলোর অনেক ক্ষেত্রে কোনো উইটনেস থাকে না, এবং স্পেশালি যখন এমন একটি ঘটনা ঘটে থাকে যেটার কোনো সাক্ষী নেই, সেসব ক্ষেত্রে কিন্তু সেই এভিডেন্স গুলো ট্যাম্পারিং করা, নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে অনেক মানে অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়। এবং আপনি দেখবেন যে নারীদের ক্ষেত্রে তাদের প্রতি যখন কোনো অপরাধ হয়, তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে আপনার আইনের আশ্রয়ের চাইতে তারা খুবই ভয় পায়। এর পেছনেও আছে যে তারা ভয় পায় যে সামাজিক তাদেরকে আসলে কি করে, কি চোখে দেখা হবে, এবং সেই সাথে সাথে তারা এই এত দীর্ঘসূত্রিতার যে একটি ব্যাপার, এখানে এই একা তারা কি করে আসলে একটি জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে এবং আইনি লয়ারের মধ্যে দিয়ে যাবে।